ইটেক্সটে সকলকে স্বাগত। আজকে আমরা ছবি চার্ট মডেলের যে বিষয় নিয়ে শুরু করেছিলাম মাইক্রো টিচিং এবং প্র্যাকটিস টিচিংয়ের বিষয়ে, সেটার দ্বিতীয় পার্ট আজকে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখে নেব একেবারে প্রথমেই দেয়ালের ছবি। দেয়ালের ছবি একটা প্রচলিত গল্প এবং অসম বন্ধুত্বের যে নিদর্শন, সেই রকম ভাবনা নিয়ে এই গদ্যটি। এবং এই গদ্যটি পড়াতে গেলে আমাদের মনে হয় চিড়িয়াখানার একটি ছবি দেখানো যেতে পারে। এবং শিক্ষার্থীদের আমরা প্রশ্ন করব, যেখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, তখন ওরা বলবে যে চিড়িয়াখানার ছবি। তাহলে চিড়িয়াখানায় আমরা কি কি দেখতে পাচ্ছি? না, বিভিন্ন বাঘ, সিংহ, বাঁদর, হনুমান, বিভিন্ন ধরনের জন্তু, জানোয়ার, পাখি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো আগে কোথায় ছিল? যখন চিড়িয়াখানা ছিল না, তখন কিন্তু শিক্ষার্থীরা উত্তর দেবে বনে জঙ্গলে। এবং এই বনে জঙ্গলে তারা যে থাকতো, তারা কেমনভাবে থাকতো? তারা কিন্তু, শিক্ষার্থীরা উত্তর দেবে, তারা কিন্তু স্বাধীনভাবে থাকতো। এবং এই স্বাধীনভাবে থাকার ফলে তারা কিন্তু বিভিন্ন রকম সময়ে বিভিন্নভাবেই তারা অনেক সময় শিকার হয়ে যেত। এই যে বনের মধ্যে স্বাধীনভাবে থাকা এবং শিকার হয়ে যাওয়া, শিকার এবং শিকারীর মধ্যে যে সম্পর্ক, সেই নিয়ে আমাদের আজকের পাঠ দেয়ালের ছবি। এই গল্পের মধ্যে দেখা যাবে যে একটি বাঘ এবং একটি ব্যাঘ বা শিকারী, তাদের মধ্যে কিন্তু বন্ধুত্ব হয়েছিল। এবং সেই বন্ধুত্ব এমন পর্যায়ে গড়ায় যে তারা একসময় মানে শিকারীর বাড়িতে সেই বাঘ যায় এবং গিয়ে দেখে যে দেয়ালে একটা বড় বাঘ শিকারের ছবি আছে। এবং শিকারী বলে যে তার বাবা সেই ছবিটা এঁকেছিল। এবং বাঘ সেই ছবিটা দেখে বলে যে এটা মানুষের আঁকা, এটা যদি মানুষের আঁকা না হতো তাহলে কিন্তু ছবিটা অন্যরকম হতো। এখান থেকে আমরা বুঝতে পারি যে অসম বন্ধুত্ব আসলে আমাদের মনের মধ্যে একটা দূরত্ব রেখেই দেয় এবং অসম বন্ধুত্ব কখনোই সম্ভব না। তো সেই নিয়ে আমরা এই পাঠটা পড়ানোর সঙ্গে সঙ্গে আমরা একটা তালিকা প্রস্তুত করতে পারি। জঙ্গলে বিভিন্ন পশু পাখি, তাদের একটা তালিকা প্রস্তুত করতে পারি। আর এই গদ্যটি পড়ানোর সময় আমরা কিন্তু মডেল হিসেবে তীর ধনুককে ব্যবহার করতে পারি। এবারে আমরা সারাদিন কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। কবি সুনির্মল চক্রবর্তী। এই কবিতাটা পড়ানোর ক্ষেত্রে আমার মনে হয় যে যদি ক্যানভাসে ছবি আঁকছে এরকম একটা ছবি আমরা দেখিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারি, যেখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? তখন ওরা বলবে যে একজন ক্যানভাসে ছবি আঁকছে। আচ্ছা, ক্যানভাসে যারা ছবি আঁকে তারা কি শিল্পী না সাধারণ মানুষ? তাহলে শিক্ষার্থীরা উত্তর দেবে যে তারা কিন্তু শিল্পী। আচ্ছা, এই শিল্পী কি সে একদিনে হয়ে গেছে, নাকি অনেক দিন ধরে পরিশ্রম করে, চেষ্টা করে, এবং তার মনের মধ্যে শিল্পী ভাবনাটা বা তার মনের মধ্যে শিল্প ভাবনা আছে বলেই সে শিল্পী হতে পেরেছে? তখন শিক্ষার্থীরা কিন্তু তা বলবে যে না, অনেক দিন ধরে চেষ্টা করে এবং শিল্পকে ভালোবেসে, মনের মধ্যে শিল্প ভাবনা বা শিল্প সম্পর্কে তার জ্ঞান থাকার কারণে কিন্তু সে শিল্পী হতে পেরেছে, তাই সে ক্যানভাসে ছবি আঁকছে। আচ্ছা, এই যে শিল্পী হয়ে ওঠা, এবং আমরা ছোটবেলায় দেখি যে অনেকেই বিভিন্ন রকমের ছবি আঁকতে ভালোবাসে, বিভিন্ন রকম বাচ্চারা খেলা করতে ভালোবাসে, তাহলে এর সঙ্গে কোনো মিল পাওয়া যায়? মিল হয়তো পাওয়া যায়। এই ছোটবেলার আঁকা, খেলা করার প্রতি যে আগ্রহ এবং বড় হয়ে শিল্পী হয়ে ওঠা, এটা একটা জার্নি। এই জার্নি নিয়ে একজন শিল্পী হয়ে ওঠা এবং সেই শিল্পীর তার শৈশবটা কত আনন্দের, সেটা নিয়েই আমাদের আজকের পাঠ সারাদিন। সারাদিনে এই কবিতাটা আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে আমাদের কিন্তু জেনে নিতে হবে। এবারে আমরা দেখে নেব যে কবি পরিচিতি কিভাবে লিখতে হয়। আমরা যদি একটা বড় আর্ট পেপারে যদি চার্ট তৈরি করি, তাহলে সেখানে আমাদের প্রথমে একেবারে উপরের দিকে লিখতে হবে কবি অথবা লেখক পরিচিতি। যিনি কবিতা লিখবেন বা যিনি গদ্য লিখবেন, তিনি হলেন সেই কবিতার বা গদ্যের লেখক বা কবি। তো আমরা সেই সাদা চার্টের একেবারে উপরেই কবি অথবা লেখক লিখে তারপরে পাশে লিখে দেবো পরিচিতি। এবং সেই লেখক বা কবির ছবি এরকম একটা A4 পেজে
A4 পেজের মাপে আমরা কিন্তু সেই লেখক বা কবির ছবি প্রিন্ট আউট করে এই চার্ট পেপারের উপরে আমরা মারব, এবং তারপরে নিচে আমরা এই জায়গাটা দেখো কবি এবং লেখকের নাম বা কবি অবলিক লেখকের নাম। যদি কবিতা হয়, যেমন নদী কবিতা শক্তি চট্টোপাধ্যায়, তাহলে এখানে শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছবি এবং নিচে হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়। এবং তারপরেই আমরা দেখে নেব যে লিখতে হবে জন্ম, কত সালে জন্ম, শুধু জন্ম সালটা লিখলে হবে, খ্রিস্টাব্দ লিখলে তারিখ লিখলেও হবে। আর ওপাশে হচ্ছে মৃত্যু, মৃত্যুর সাল সঙ্গে তারিখ লিখলেও হবে, না লিখলেও হবে। এরপরে আমরা তার উল্লেখযোগ্য কি কি গ্রন্থ আছে, কাব্যগ্রন্থ থাকলে কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ থাকলে গল্পগ্রন্থ, যদি উপন্যাস থাকে উপন্যাস, যদি অন্য কোনো গদ্য গ্রন্থ থাকে তাহলে সেটাকে কিন্তু আমাকে লিখতে হবে। এবং সবশেষ হচ্ছে পুরস্কার। পুরস্কার দিয়ে আমাদের এই কবি পরিচিতি বা লেখক পরিচিতির চার্টটা কিন্তু শেষ হবে। তাহলে সুন্দর করে লিখতে হবে, মোটা মোটা, এখানে যেরকম আছে সেরকম নয়, এর থেকে আরো মোটা, অন্তত কমপক্ষে আঙুলের মতো মোটা সাইজের লেখা হবে। লেখা যত মোটা হবে তত দূর থেকে ছেলেমেয়েরা খুব সহজেই দেখতে পাবে। এবং এই চার্ট পেপারটাকে কিন্তু 4 সাইড থেকেই আমাদের কালারিং সেলোটেপ দিয়ে সেট করতে হবে। এবং এই সেট করলে দেখা যাবে যে চার্ট পেপারটা অনেক দিন অবধি থাকছে। এরপরে আমরা এই সারাদিন কবিতাটি পড়াতে গেলে কি মডেল এবং কোথায় ব্যবহার করা যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। সারাদিন কবিতাটা পড়তে গেলে তার মধ্যে কিন্তু হাতি এবং ঘোড়ার প্রসঙ্গ এসছে। সেই হাতি ও ঘোড়ার প্রসঙ্গকে মাথায় রেখে আমরা কিন্তু হাতি কিংবা ঘোড়া যে কোনো একটি মডেল প্রস্তুত করে আমরা কিন্তু ওই প্রসঙ্গে, যেখানে হাতি ঘোড়ার প্রসঙ্গটা এসছে সেখানে কিন্তু ব্যবহার করতে পারি নির্দ্বিধায়। এর পার্ট ফুল, লেখিকা সুখলতা রাও। এই যে আমরা সুখলতা রাওয়ের সম্পর্কে জেনে নেব যে চাঁদনি রাতের ছবি, রাত্রে একটা বাড়ির উপরে চাঁদ উঠেছে এরকম একটা ছবি কিন্তু আমরা তুলে ধরতে পারি বাচ্চাদের কাছে। এবং এখানে আমরা ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করতে পারি যে আচ্ছা বলো তো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, তখন ছোট বাচ্চারা বলবে যে চাঁদনি রাতের ছবি দেখতে পাচ্ছি। তো বা রাতের আকাশে চাঁদ উঠেছে, সঙ্গে একটা বাড়ি আছে, এরকম কিন্তু ছবিতে দেখা যাচ্ছে বলতে পারে। তো তখন আমরা বাচ্চাদের জিজ্ঞাসা করব আচ্ছা রাত্রের এই চাঁদ দেখতে কার না ভালো লাগে, তখন ওরা কিন্তু সবাই বলবে যে হ্যাঁ ভালো লাগে। তো এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা বা এই প্রকৃতির যে সৌন্দর্য, সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের পাঠ ফুল, লেখিকা সুখলতা রাও। এরপরে আমরা লেখক পরিচিতিটাকে ব্যবহার করে তারপরে যখন আমরা ফুল কবি মানে গদ্যটি পড়ব, তার পরতে পরতে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে আমাদের কিন্তু পরীদের প্রসঙ্গ এসছে। এই পরীদের প্রসঙ্গ, পরীরা পৃথিবীতে এসেছে, দেখছে যে গাছ পাতা সবই আছে কিন্তু ফুল নেই, তখন তারা সবাই মিলে ঠিক করে যে পৃথিবীতে তারা ফুল নিয়ে আসবে। সুতরাং এই পরী এই গদ্যের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই আমরা কিন্তু পরীর মডেল হিসেবে তুলে ধরতে পারি আমাদের পাঠদানের ক্ষেত্রে। এরপর আমরা আজ ধানের ক্ষেতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একটা গান, কিন্তু গান হলো যেহেতু আমাদের পাঠ্য বিষয়, তাই এটা কিন্তু আমরা সুন্দরভাবে প্র্যাকটিস টিচিং বা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে তুলে ধরতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি দার্জিলিংয়ের একটা অপরূপ শোভা প্রকৃতির যদি ছবি দিই, তাহলে সেই ছবিটা দেখিয়ে কিন্তু আমরা ছেলেমেয়েদের জিজ্ঞাসা করতে পারি অনায়াসে যেখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, এবং তারা বলবে যে এখানে আমরা প্রকৃতির ছবি দেখতে পাচ্ছি। এবং এই প্রকৃতির ছবি দেখার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এখানে এই প্রকৃতিটা মানে কেমন, কত সুন্দর। তো তারা বলবে যে অবশ্যই খুবই সুন্দর, এবং সে কারণেই কিন্তু আমরা প্রকৃতির টানে মাঝে মধ্যে বিভিন্ন ছুটিতে বা বিভিন্ন সময়ে আমরা কিন্তু দার্জিলিংয়ে যাই এবং সেই প্রকৃতির মুখোমুখি হই। তো সেই রকম প্রকৃতিকে ভালোবাসা, আমাদের এই বাংলার প্রকৃতির যে অসীম মানে কি বলবো যে নিবিড় সৌন্দর্যে ঢাকা, স্নিগ্ধতায় ভরা এই শোভা, তা কিন্তু আমাদেরকে যথেষ্ট মোহিত করে। তো ঠিক এই রকম এই প্রকৃতির এই সবুজে সবুজ ভাবনাকে নিয়ে
আমাদের আজকের পাঠ আজ ধানের খেতে। এক্ষেত্রে আমাদের কবি পরিচিতিটাকে দিতে হবে। আমরা কবি পরিচিতি আগেও বলেছি যে কিভাবে লিখতে হয়, এবং এক্ষেত্রে আমরা কিন্তু এই যে আজ ধানের খেতে গানটা গানের মতো করেও পাঠ করা যেতে পারে, আবার কবিতার মতো করেও পাঠ করা। তো আজ ধানের খেতে এই বিষয়টাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে, এবং ব্যাখ্যা প্রসঙ্গে দেখব যে এখানে ভ্রমরের একটা প্রসঙ্গ এসছে। এই ভ্রমরকে কিন্তু মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে।